এই যে আমি বললাম যে 1 বছর শেষে আপনার মুনাফা 1000 টাকা হচ্ছে, তাহলে তো একদিনও যদি আপনার ব্যাংকে টাকা জমা থাকে তাতেও তো আপনার একটা মুনাফা পাওয়া উচিত। হ্যাঁ, এটাও সত্যি কথা, একদিন না 1 সেকেন্ডও যদি থাকে তাতেও আপনার একটি মুনাফা পাওয়া উচিত। এবং যত আপনি সময়কে ছোট করে নিয়ে আসবেন ততই আপনি মুনাফা বেশি পাবেন। তবে এই যত ছোটই করেন না কেন, একটা ছোটতে গিয়ে এই মুনাফার পরিমাণ নির্দিষ্ট হয়ে যাবে, আর কোনো রকম ভাবে বাড়বে না। সেটাই হচ্ছে এর মান। আপনারা যারা আজকের ক্লাসে আমি দেখাবো কিভাবে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় সূত্র P×1+R এর হোল টু দি পাওয়ার n হয়। তার আগে একটি কথা বলে রাখি, এটি কোনো বীজগাণিতিক প্রমাণ না, এটি আপনি নিজে ভিতর থেকে ফিল করতে পারবেন যে হ্যাঁ, চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় সূত্র এই রকমই হওয়া উচিত। তবে তার আগে আপনার সরল মুনাফা সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। সরল মুনাফার সূত্রটি না জানলেও এই প্রমাণটি বোঝা যাবে, তবে সরল মুনাফার এই সূত্রটিও বোঝাটা জরুরি। আমি এর আগের কোনো একটি ক্লাসে সরল মুনাফার সূত্র প্রমাণ করে দেখিয়েছি, আপনারা যারা না দেখেছেন আমি রিকমেন্ড করব সেই প্রমাণটি দেখার জন্য, কারণ এটিও জরুরি। এখন আমরা আগে বুঝবো যে সরল মুনাফা আসলে কি। এখানে একটি প্রশ্ন দেওয়া হয়েছে, 10% হারে 10,000 টাকায় 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? তা 10,000 টাকায় 3 বছরের সরল মুনাফা কত হবে? 10% হারে 10,000 টাকার 1 বছরের মুনাফা হবে 1,000 টাকা এবং 3 বছরের মুনাফা হবে 3,000 টাকা। 3 বছরের মুনাফা এভাবে করে 3,000 টাকা হবে। 1 বছরে 1,000, 1 বছরে 1,000, এভাবে করে 3 বছরে হবে 3,000 টাকা। এই যে 3,000 টাকা, এইটাই হবে সরল মুনাফা। আমি আবার বলছি, এই যে 3,000 টাকা, এটা হবে 3 বছরের সরল মুনাফা। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা একটু অন্যরকম। আপনি একটু ভাবুন, আপনি যে 10,000 টাকা ব্যাংকে জমা রেখেছেন, ধরুন আপনি এই 10,000 টাকা কোনো একটি ব্যাংকে জমা রেখেছেন। আপনি যখন 10,000 টাকা ব্যাংকে জমা রাখলেন, 1 বছর শেষে তো আপনার 1,000 টাকা হয়েছিল, সেই টাকা তো আপনি তুলে আনেননি, সেই টাকা তো ব্যাংকেই জমা আছে। তার মানে ওই যে 1,000 টাকা, ওই 1,000 টাকারও 2 বছর শেষে একটি ইন্টারেস্ট বা একটি লাভ বা মুনাফা আপনার পাওয়া উচিত। কারণ 10,000 টাকা আপনি 1 বছর ব্যাংকে জমা রাখছেন, তারপরে আপনি 1,000 টাকা পেয়েছেন 1 বছর শেষে। তার মানে ওই টাকা তো আপনি তুলে আনছেন না। 2 বছর শেষে আপনি ওই আগের 10,000 টাকা আর ওই 1 বছর শেষে যে 1,000 টাকা হলো মুনাফা, মোট 11,000 টাকার মুনাফা আপনার পাওয়া উচিত। কিন্তু আমরা সরল মুনাফার ক্ষেত্রে সেটি দেখতে পাই না। এভাবে করে করে আবার 3 বছর শেষে আপনার ওই যে মুনাফা হলো এবং আসল, এগুলো নিয়ে আপনার একটা মুনাফা পাওয়া উচিত, কিন্তু আপনি সরল মুনাফায় সেটি পান না। কিন্তু চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় সূত্রে সেই বিষয়টি ক্যালকুলেশন করা হয়েছে যে আপনি 1 বছর শেষে যে টাকাটা মুনাফা পেয়েছেন সেই টাকা তো আপনি তুলে আনেননি, তাহলে সেই টাকাটারও একটা মুনাফা আপনার পাওয়া উচিত 2 বছর শেষে। তাহলে আমরা সেই ক্যালকুলেশনটা কিভাবে করতে পারি? আমরা একটু মুখে মুখে হিসাব করে দেখি যে মুনাফারও মুনাফা যদি হিসাব করা হয়, তাহলে 3 বছর শেষে আমাদের মুনাফা আসলে কত আসে। তা 10,000 টাকায় 1 বছর শেষে আপনার মুনাফা আসবে 1,000 টাকা। এখন 2 বছর শেষে, অর্থাৎ 1 বছর শেষে যেহেতু হলো 1,000 টাকা, 2 বছর শেষে আপনার ওই যে আগের যে 10,000 টাকা তারও একটি মুনাফা পাবেন, আর ওই 1 বছর পর যেহেতু 1,000 টাকা হয়েছে, মোট এখন আপনার ব্যাংকে জমা আছে 11,000 টাকা। 10,000 টাকার আপনি মুনাফা পাবেন 1,000 টাকা, মানে 2 বছর শেষে আপনি পাবেন 1,000 টাকা। আর ওই যে 1,000 টাকা তার আগের বছর ছিল, তার জন্য পাবেন আপনি 100 টাকা। 10% হারে তার জন্য পাবেন আপনি 100 টাকা। তার জন্য আপনার হবে 2 বছর শেষে 1,100 টাকা মুনাফা। 1,100 টাকা মুনাফা হবে 2 বছর শেষে। তার আগের বছর কি ছিল, অর্থাৎ 1 বছর শেষে ছিল 11,000 টাকা, কারণ 10,000 টাকা ছিল আসল আর 1,000 টাকা হয়েছিল মুনাফা, তার জন্য আপনার হয়েছিল 11,000 টাকা। এইবার 2 বছর শেষে যেহেতু আপনি আবার মুনাফা এবং আসল যেটা ছিল একদম মূল আসল 10,000 টাকা, তার জন্য আপনি পেয়েছেন 1,000 টাকা। আর এই যে 1,000 টাকা যে আপনার 1 বছর শেষে মুনাফা হয়েছিল, তার জন্য পেয়েছেন আপনি 100 টাকা। মোট আপনি পেয়েছেন 1,100 টাকা। 2 বছর শেষে, অর্থাৎ 3 বছরের জন্য নতুন মূলধন প্রিপারেশন নেবে হচ্ছে মোট 12,100 টাকা। একটু যোগ করে দেখুন, মোট হবে 12,100 টাকা। এইবার আপনি 3 বছর শেষে 10,000 টাকার জন্য পাবেন হচ্ছে 1,000 টাকা, আর এই 2,000 টাকার জন্য পাবেন হচ্ছে 200 টাকা, আর এই 100 টাকার জন্য পাবেন আপনি 10 টাকা, কারণ এখানে 100 টাকায় 10 টাকা বোঝানো হয়েছে। তার জন্য আপনি মোট পাবেন হচ্ছে 3 বছর শেষে আপনি মুনাফাই পাবেন 1,210 টাকা। তার মানে এইবার আপনার 3 বছর শেষে মোট মুনাফা এবং আসল মিলে হবে 13,310 টাকা। 13,310 টাকা। এই যে 2 বছর শেষে ছিল এইটা, 3 বছর শেষে এতটুকু আবার মুনাফা পেয়েছেন, তার জন্য আপনার মোট হবে 13,310 টাকা। এইটা কিন্তু মুনাফা এবং আসল একসাথে।
চক্রবৃদ্ধি মূলধনে কিন্তু মুনাফা এবং আসল একসাথে বের হয়। আমরা যখন সরল মুনাফা সূত্র দিয়ে বের করি তখন কিন্তু শুধুমাত্র মুনাফা বের হয়। এই 3000 টাকা এই সূত্রে বের হবে, শুধু মুনাফা, এখানে কোনো আসল থাকবে না। কিন্তু এখানে মুনাফা এবং আসল দুটিই থাকবে। এখানে 10,000 টাকা আছে আসল এবং 3310 টাকা হবে মুনাফা। একটু চিন্তা করুন তো, আগে যে সরল মুনাফা ছিল 3000 টাকা, সেখান থেকে কিন্তু এখানে একটি পার্থক্য দেখা যাচ্ছে 310 টাকা। এই 310 টাকায় কিন্তু চক্রবৃদ্ধির কারণে আপনি পেয়েছেন, অর্থাৎ মুনাফার কারণে আপনি মুনাফা পেয়েছেন। আপনি যে মুনাফা তুলে আনেননি, এক বছর শেষে যে আপনার মুনাফা হয়েছিল, সেই মুনাফা আপনি যেহেতু তুলে আনেননি, সে কারণে আপনি প্রতি বছরে মুনাফা পেয়েছেন। এ কারণে আপনি 310 টাকা বেশি পেয়েছেন। এইটাই চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় সূত্রে আলোচনা করে বা ক্যালকুলেশন করে। এ কারণে এটাকে চক্রবৃদ্ধি মূলধন বলে, এটাকে কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা বলে না। চক্রবৃদ্ধি মুনাফা বলে এই 3310 টাকাকে। চক্রবৃদ্ধি মূলধন কেন বলে? চক্রে চক্রে, অর্থাৎ প্রতি বছর ঘুরে ঘুরে আপনার মূলধন বেড়েই যাচ্ছে। আর একটা বছর যখন শেষ হয় তখন পূর্বের মূলধনের সাথে মুনাফা যুক্ত হয়ে আবার ওইটা মূলধন হিসাবেই ক্যালকুলেশন হয়। এখন আসুন কিভাবে এই সূত্রটি প্রমাণ করা যায়। আমি আশা রাখছি অবশ্যই আপনারা এই মুখে মুখে হিসাবটি বুঝতে পারছেন। এখন একটু চিন্তা করুন, এখানে তো 10% হার দেওয়া হয়েছে। এখন যদি আমরা এই 10% হারের ক্ষেত্রে এইভাবে চিন্তা করি, এখানে যেহেতু মুনাফা এবং মূলধন একসাথে বের হয়েছে, তাহলে এইখানে যদি আমরা একটু চিন্তা করি যে 100 টাকায় লাভ দেয় 10 টাকা, তাহলে 100 টাকায় লাভ আসল কত হবে? 100 টাকায় লাভ আসল হবে 110 টাকা। তাহলে 1 টাকায় কত হবে? 1 টাকা 10 পয়সা। এই একের হিসাবটি অনেক জরুরি, আমি অনেকবার বলেছি এর আগের ক্লাসগুলিতে, একের হিসাবটি অনেক জরুরি। 1 টাকায় আপনি পাবেন 1 টাকা 10 পয়সা। 100 টাকায় যদি পান 10 টাকা, তাহলে 100 পয়সায় পাবেন আপনি 10 পয়সা। সেইভাবে 1 টাকায় আপনি লাভ আসল পাবেন 1 টাকা 10 পয়সা। এখন একটু চিন্তা করুন, আমি যদি এই যেভাবে মুখে মুখে ক্যালকুলেশন করলাম সেটা না করে যদি এইভাবে করতাম যে আমার আসল ছিল 10,000 টাকা, সেই 10,000-এর সাথে যদি আমি 1.10 গুণ করে দেই, তাহলে কিন্তু আমি 1 বছর শেষের লাভ আসল পেয়ে যাব। এটার সাথে এটা গুণ করলে 1 বছর শেষের লাভ আসল পেয়ে যাব। আমি সাইডে স্লাইডে ক্যালকুলেশন দেখাচ্ছি, দেখেন এটা কিন্তু উত্তর আসবে 11,000 টাকা। এবার একটু চিন্তা করুন, 11,000 টাকা এটা কিন্তু 1 বছর শেষে আপনি পেয়েছেন। এবার যদি আপনি 2 বছর শেষের ব্যাপারটি চিন্তা করেন, তাহলে কি হবে? 2 বছর শেষের ব্যাপারটি চিন্তা করলে আবারও আপনি এই 11,000 টাকার সাথে, এখানে ভুল করেছিলাম, 11,000 টাকার সাথে আপনি আবারও 1.1 গুণ করে দিবেন। 1.1 আপনি গুণ করে দিবেন, তাতে করে আবার আপনি 2 বছর শেষে টাকা পেয়ে যাবেন। 2 বছর শেষে মুনাফা এবং মূলধন একসাথে পেয়ে যাবেন 12,100 টাকা। এইবার আপনি একটু চিন্তা করুন, এই গুণটি যদি এই দুই জায়গায় এইভাবে না করে এইভাবে একসাথে করতেন, অর্থাৎ 10,000 গুণ 1.1, এই শূন্য এর সাথে দিতেও পারেন, নাও দিতে পারেন, তাতে করে আপনার কি হবে? 1 বছরের একসাথে আপনি মুনাফা এবং আসল পেয়ে যাবেন। এই যে এইটাই কিন্তু আপনি পেয়ে যাবেন। আবার যদি এর সাথে আপনি 1.1 গুণ করেন, তাহলে কিন্তু আপনি 2 বছরের মুনাফা আসল পেয়ে যাবেন। 2 বছরের মুনাফা আসল পেয়ে যাবেন, অর্থাৎ 11,000 টাকারই মুনাফা এবং আসল আপনি একসাথে পেয়ে যাবেন। এবার কিন্তু শুধু 10,000 টাকার মুনাফা আসল আসবে না। এই গুণ 2 লাইনে করা আর 1 লাইনে করা একই কথা। এইবার যদি আপনি 3 বছরের ক্ষেত্রে চিন্তা করেন, তাহলে আপনি এই যে এই পুরো ক্যালকুলেশনটার মানেই হচ্ছে 12,100 টাকা। তার সাথে যদি আপনি আবারও এই 1.10কে গুণ করেন, তাহলে আপনি পেয়ে যাবেন সরাসরি 13,310 টাকা। দেখুন স্লাইডে দেখাচ্ছি, 13,310 টাকা আসবে 3 বছরের মুনাফা এবং আসল। এখন প্রশ্ন হচ্ছে কেন এটা হচ্ছে? আমরা তো প্রথমেই দেখলাম যে কোনো আসলের সাথে যদি আমি 1 টাকার মুনাফা আসল গুণ করি, তাহলে ওই আসলের মুনাফা এবং আসল একসাথে বের হয়ে যাবে। তার মানে 11,000 টাকা যদি আসল হয়, তার সাথেও যদি 1.10 গুণ করেন, তাহলে আপনি 11,000 টাকার মুনাফা এবং আসল পেয়ে যাবেন। তার মানে যে কোনো আসলের ক্ষেত্রে এটা সত্য, প্রতি বছর শেষে আপনার মূলধনের সাথে মুনাফা যুক্ত হয়ে সেটি আসল হয়ে যাচ্ছে এবং সেই আসলের সাথে 1.10 অর্থাৎ 1 টাকার মুনাফা আসল গুণ হয়ে আপনি পেয়ে যাচ্ছেন তার পরের বছরের মুনাফা আসল। এভাবে করে চক্রে চক্রে চলতে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, এখান থেকে আমি কিভাবে p × 1 + r এর হোল টু দি পাওয়ার n নির্ণয় করব? একটু চিন্তা করুন, এই যে জায়গাটা, সেই জায়গাটা 10,000 টাকা আমি এটা রেখে দিলাম,
এটা 10,000 টাকার জন্য তো শুধুমাত্র সত্য না, এটা যে টাকা আপনি দিবেন সেই অনুযায়ী কিন্তু ক্যালকুলেশনটা হবে। এইবার একটু চিন্তা করুন, আমি যদি এই 10,000 টাকার সাথে এই 1.10 যেহেতু 3 বার গুণ হয়েছে, আমি যদি এটাকে 1.1 তার কিউব দিয়ে দেই, তাতেও কিন্তু হয়ে যাবে। 1.1 এর কিউব মানে এই 1.1 3 বার গুণ হওয়া। এই যে 3 বার গুণ হলো, কারণ কি 3 বার গুণ হয়েছে? কারণ আমরা 3 বছরের ক্ষেত্রে 3 বার গুণ করেছি। যদি 4 বছর হতো তাহলে 4 বার গুণ হতো, এখানে কিন্তু পাওয়ার 4 হয়ে যেত। এই কারণে এই জায়গাটা আমরা বছর সংখ্যা হিসেবে ডিফাইন করে দিতে পারি যে যত বছর বাড়বে ততই তো 1.10 গুণ হচ্ছে বা 1.1 গুণ হচ্ছে, তার মানে বছর বাড়লে এই 1.1 গুণ হতেই থাকবে। তার মানে আমরা এটাকে বছর সংখ্যা হিসাবে ডিফাইন করতে পারি। এখানে যেটা আমরা নির্ণয় করলাম, এটা কি শুধুমাত্র 10,000 টাকার ক্ষেত্রে সত্য? না, 10,000 টাকার ক্ষেত্রে শুধুমাত্র সত্য না। এখানে 10,000 টাকা আসল না হয়ে যদি অন্য আসল হতো, তার মুনাফা আসল কিন্তু বের হতো। যেহেতু 10,000 টাকা হয়েছে, তাই আমরা 10,000 টাকার মুনাফা আসল পেয়েছি 13,310 টাকা। যদি অন্য আসল হতো তাহলে সেইটার মুনাফা আসল বের হতো। তাহলে আমরা সবাইকে বলে দিচ্ছি যে আপনারা এখানে যার যে আসল আছে সেই আসল আপনি বসিয়ে দিন, শুধুমাত্র শূন্য না হলেই হলো। আসলে কেউ তো 0 টাকা ব্যাংকে জমা রাখবে না, তাই না? এখানে যে যে আসল দিবে সেই আসল যদি এখানে গুণ করে দেয়, এবং এই 1.1 কে যদি আমি এইভাবে লিখি, কেন যে আমি লিখতেছি, আমি এই সূত্রটার প্রমাণ করতে চাচ্ছি। 1.1 কে আমি 1 যোগ 0.1 দিয়ে দিলাম এবং এই 3 কে এখানে দিয়ে দিলাম। এই যে ভাঙিয়ে লিখছি, যোগ করলে এটাই পাওয়া যায়, আর এই 3 কে আমি এই জায়গায় দিয়ে দিলাম। এবার একটু চিন্তা করুন, আমি কিন্তু আগেই বলেছিলাম যে বছর যত বাড়বে তত 1.1 গুণ হবে এবং পাওয়ারও বৃদ্ধি পাবে। এখানে যদি আরেকবার গুণ হতো তাহলে এখানে পাওয়ার 4 হতো। তার মানে বছরের উপরে ডিপেন্ড করে এই জায়গার মানটি। এর কারণে আমরা বলে দিলাম যে পি ইন্টু 1 প্লাস 0.1 এর পাওয়ার সব সময় বছরের উপরে ডিপেন্ড করে। এখানে বছরের মান দিলেই হয়ে যাবে। এইবার আসেন আর এর মানের ক্ষেত্রে। আর এর ক্ষেত্রে কি বলা যায়? এই যে 0.1 হলো, এখানে কিন্তু 0.1 হয়েছে 10% কারণে। যদি 15% হতো তাহলে কিন্তু এখানে 1.15 হতো। তার মানে এখানে হতো 0.15। তার মানে আমরা এখানে বলে দিতে পারি যে এই যে মানটি দেখা যাচ্ছে, এই মানটি আসলে নির্ভর করে পার্সেন্টেজের উপরে। তাই আমরা এখানে আর দিয়ে দিলাম। অনুপাতের ইংরেজি মিনিং যেহেতু রেশিও এবং রেশিওর প্রথম অক্ষর যেহেতু আর, তাই এটাকে আর দ্বারা ডিফাইন করা হয়। আর এর মান তখন আমরা যে হার থাকবে সেই হার অনুযায়ী দিয়ে দেব। যদি 15% থাকে তখন আমরা এখানে 15/100 দিব। দেখুন তখন কিন্তু এখানে এরকম একটা মান পাওয়া যাবে। যদি 10% দেন তখন সরাসরি এই মানটি পাওয়া যাবে। আর যে হার থাকবে সেই হার অনুযায়ী আপনি যদি দেন তখন সেখানে সেই অনুযায়ী যেটা হয় সেটি আসবে। আর এখানে আমরা n দিয়ে দিলাম। এভাবে করে আপনি যে আসলই দেন না কেন সেই আসলেরই মুনাফা এবং আসল একসাথে পাওয়া যাবে। এখানে এখন একটি প্রশ্ন আছে যে এই যে আমি বললাম যে 1 বছর শেষে আপনার মুনাফা 1,000 টাকা হচ্ছে, তাহলে তো একদিনও যদি আপনার ব্যাংকে টাকা জমা থাকে তাতেও তো আপনার একটা মুনাফা পাওয়া উচিত। হ্যাঁ, এটাও সত্যি কথা। একদিন না, 1 সেকেন্ডও যদি থাকে তাতেও আপনার একটি মুনাফা পাওয়া উচিত। এবং যত আপনি সময়কে ছোট করে নিয়ে আসবেন ততই আপনি মুনাফা বেশি পাবেন। তবে এই যত ছোটই করেন না কেন, একটা ছোটতে গিয়ে এই মুনাফার পরিমাণ নির্দিষ্ট হয়ে যাবে, আর কোন রকম ভাবে বাড়বে না। সেটাই হচ্ছে ই এর মান। আপনারা যারা ই ভিত্তিক লক করেছেন, ই এর একটা স্পেশাল মান আছে, সেই মানটি হয় এই ক্যালকুলেশনের চূড়ান্ত মান, যেটা 2.something হয়। যাই হোক, আমি ওটা অন্য কোনো একটি ক্লাসে বুঝিয়ে দেব। যাই হোক, আজকের ক্লাসে পর্যন্ত সবাই ভালো থাকেন।